আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসি এর বাদবাকি পরীক্ষা, ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। মোহাম্মদপুরে আবু সায়েদ হত্যা মামলায় দীপুমণি ও আরিফ খান জয় রিমান্ডে, শেখ হাসিনা, ইনু ও মেনন সহ ২৭ জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। সব জেলা প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত, দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকদের। ধর্মীয় পরিচয়ের কারণে দেশে কেউ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ। এবং দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি ব্যবসায়ী নেতাদের। সমস্যা সমাধানে ২-১ সপ্তাহের মধ্যে কমিশন গঠনের আশ্বাস গভর্নরের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো এইচএসসি ও সমমানের বাদবাকি পরীক্ষা। মূল্যায়ন কিভাবে হবে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। সচিবালয়ে ঢুকে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের কথা জানান তিনি। ফজলের রিপোর্টে বিস্তারিত। দুপুরের পর চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ঢুকে বিক্ষোভ শুরু করেন। শিক্ষা সচিবের কক্ষের সামনে পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ করে রাখেন শিক্ষা সচিবের কক্ষ। তখন ভিতরে ছিলেন ঢাকা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুক্তাঙ্গনের গেট দিয়ে সচিবালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে কয়েকশো শিক্ষার্থী। তাদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল ঘোষণা করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক পর্যায়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। ৩ ঘন্টা পর ঘোষণা আসে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের। আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। দেশ জুড়ে চলা সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হন, আহত হন আরো হাজারো শিক্ষার্থী। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের রেখে পরীক্ষায় না বসার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত জুনের ৩০ তারিখ পরীক্ষা শুরুর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 18 জুলাই থেকে স্থগিত হয়ে যায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণিকে 4 দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সুলতান সোহাগ উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান। এর আগে আদালতের প্রবেশ মুখে বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে পড়েন আসামিরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ মারা যান। তার এ হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করা হয়। এ মামলার 2 আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চায় মামলা তদন্তকারী কর্মকর্তা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরেও আদালতের প্রবেশ মুখেই গাড়ির গতিরোধ করে আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে কোর্ট হাজতখানা থেকে আদালতে হাজির করা হয় 2 আসামিকে।
আসামিদের এজলাসে হাজির করার পর হাতকড়া না পরানোর কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে আইনজীবীরা। বিক্ষোভের মুখে এক পর্যায়ে আসামি আরিফ খান জয়কে হাতকড়া পরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শুনানির এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীরা বিরোধিতা করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দেন। দীপমণির 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দিয়েছে। এই তারা যারা হুকুমদাতা মদতদাতা দিয়েছে। ডাক্তার দীপুমণি ও আরিফ খান জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের আর্জি জানান আইনজীবীরা। তদন্ত কর্মকর্তা তার বক্তব্য বলেছেন, এই দীপুমণির নেতৃত্বে দেশ সারা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। 15 বছর অবৈধ সরকারের ক্ষমতা, ভোট চুরি, হত্যা এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এইসব ষড়যন্ত্রগুলির সঙ্গে সে জড়িত ছিল। রাজধানী বারিধারা থেকে ডাক্তার দীপুমণিকে ও ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। হেফাজতের যুগ্ম মহাসচিব হারুন ইজহার চৌধুরী এই আবেদন করেন। এদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। রিপোর্ট হুমান চিস্তের। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন দলটির যুগ্ম মহাসচিব হারুন ইজহার চৌধুরী। আবেদনে বলা হয়, শহরব্যাপী ব্ল্যাকআউট করে হেফাজতে ইসলামের আন্দোলনকারী নেতাকর্মীদের নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে হত্যা করার পর লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করা হয়। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি, যেখানে 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। এদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ 27 জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আলভির বাবা তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের 500 সদস্যকেও এতে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কার্যক্রমের অগ্রগতি হয়েছে। তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন, ঘটনার পটভূমি রেডি করেছেন, ঘটনার বেশ কয়েকটি চার্জ অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। যেহেতু এগুলো একটা সিস্টেম ক্রাইম এবং এটা ওয়াইডলি এবং সিস্টেমেটিক্যালি সারা দেশব্যাপী ছড়িয়ে যায়, এই ধরনের অপরাধের শাস্তি সারা পৃথিবীব্যাপী মৃত্যুদণ্ডই প্রদান করা হয়। এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে 56টি রায় হয়েছে, 1-2টি রায় ছাড়া সকল রায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে বিচারক ও প্রসিকিউটর সংকটে অচল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের এসব মামলার তদন্ত ও বিচার একসাথেই করা সম্ভব বলে জানান আইনজীবীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 82 জনের বিরুদ্ধে বগুড়ায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 300 জনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালক কমর উদ্দিনের স্ত্রী তাহমিনা বেগম সকালে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। এ নিয়ে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বগুড়ায় 2টি মামলা হলো। অন্যদিকে জয়পুরহাটে রিকশা চালক মেহেদী হাসান নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 217 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে দুপুরে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এছাড়া রংপুরে সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সাবেক এমপি, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান সহ 57 জন নামীয় এবং অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের বিরুদ্ধে সারা দেশে 19টি হত্যা মামলা হয়েছে। ধর্ম, বর্ণ কিংবা অন্য পরিচয়ে কেউ যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু ক্ষমতার হাত বদল নয়, রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনই বিএনপির লক্ষ্য। গণ আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর জবাবদিহিমূলক, নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। মুন্লা হাসানের রিপোর্টে বিস্তারিত। গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে ভিডিও বার্তায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ বিলিয়ে দেয়া আবু সাইদ, মুগ্ধ, শিশু, রিয়া গোপ সহ শহীদদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে গেল 15 বছর আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, মামলা, নির্যাতনের শিকার বিরোধী দলের নেতাকর্মীদের কথাও স্মরণ করেন তিনি। বিদেশে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের দোসরদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারেক রহমান। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। 13 মিনিটের ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত 15 বছর আওয়ামী লীগের দুর্নীতি, অর্থ পাচার সহ অপকর্মের কথা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। হাসিনা দেশটাকে লুটেরার রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে, গণমাধ্যমগুলোতে দেখতে চায়। তারেক রহমান আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়কে কেন্দ্র করে কোনোভাবেই দুর্বলের উপর অত্যাচার, নির্যাতন করা যাবে না। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন সেটি আপনাকে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে। কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে আশা প্রকাশ করে তারেক রহমান জনগণের সমর্থন আদায়ে নেতাকর্মীদের এখন থেকেই জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার নির্দেশ দেন। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। শেখ হাসিনার পতন দিবস 5 আগস্টকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন তারেক রহমান। শ্রেষ্ঠ সময়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অধিকার হারা মানুষ জাতিকে ঋণের জালে আবদ্ধ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির 2 নতুন সদস্যকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, শেখ হাসিনার মতো গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। তার আশা, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করবে। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি
এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। দেশের সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে। নতুন ডিসি নিয়োগে বিগত সরকারের আমলে বঞ্চিত 5 কর্মকর্তার সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহার কথা জানান। তাদের মাঠ প্রশাসন থেকে ফেরত নেওয়ার জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রশাসকরা। অঙ্গীকার করেছেন হয়রানিমুক্ত সেবা দেওয়ার। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, কারচুপির ভোটে একদলীয় মেয়র ও চেয়ারম্যান বানানোয় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা পূরণে এসব প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। একযোগে 888 মেয়র চেয়ারম্যানকে অপসারণ করে বিরল ঘটনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের অপসারণ করা কতটা যৌক্তিক হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক এই সচিব বলছেন, ডামি নির্বাচনে একদলীয় প্রার্থীকে ক্ষমতায় বসানোয় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই স্থানীয় প্রতিনিধি যারা ছিলেন, নির্বাচিত বা অনির্বাচিত বা বিশেষ পন্থায় নির্বাচিত, তারা যেহেতু চলে গেলেন তো ওই জায়গাটা খালি হয়ে গেল। সুতরাং ওই অফিসটা পরিচালনা করতে হবে। ওই পরিচালনা করার জন্য এদেরকে সরিয়ে যখন প্রশাসক দেওয়া হয়েছে, এটাই একমাত্র উপায় ছিল। তারা স্বতন্ত্ররা তো অফিস করতে যাননি। তাদেরও তো আওয়ামী লীগের মধ্যে ডামি নির্বাচন হয়েছে। মনে করেন যদি নির্বাচন হয়ে থাকে তো সেই নির্বাচনটা তো জনগণ অ্যাকসেপ্ট করবে না। এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কয়েকদিন অভিভাবকহীন থাকার পর দায়িত্ব নিয়েছেন প্রশাসকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন তারা। আমরা সবসময় সর্বোচ্চ সেবাই দেব। যদি কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত কোনো ম্যাল ইন্টেনশনের কারণে যখন যদি কোনো সমস্যা হয়, তাহলে যার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার বিষয়ে আমরা আইন বিধি এবং সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা যারা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতনটা হয়, আমরা যারা জনগণকে সার্ভিস দিয়ে থাকি, তাদের সেই সার্ভিসটা যেন আমরা প্রপারলি দিতে পারি। তা আমরা জলাবদ্ধতাটাকেই এটা বড় গুরুত্ব হিসাবে দেখছি এবং যেগুলো আছে আমরা ইতিমধ্যে এর আগেও আমি জলাবদ্ধতার সাথে সংশ্লিষ্ট ছিলাম, যাতে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা না হয়। কতদিনের মধ্যে নির্বাচন হবে সেটিও যেমন ওখানে নির্দিষ্ট করা হয়নি, তেমনি প্রশাসক নিয়োগের মেয়াদও নির্দিষ্ট করা হয়নি এবং একজন প্রশাসককে মেয়াদ উল্লেখ করে নিয়োগ দেওয়া হয়নি। এটি যে কোনো সময় প্রশাসক পরিবর্তন হতে পারে। অবশ্য অনেক প্রার্থী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করবার পর থেকেই ভোটের চেয়ে মনোনয়ন পাওয়াকে বেশি গুরুত্ব দিতেন প্রার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারম্যান কিংবা মেয়র পদে ভোট কারচুপির অভিযোগও ওঠে, যার ফলস্বরূপ আজকের এই অবস্থা। একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে সারা দেশে অন্তত 819 জন নিহত হয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামে একটি মানবাধিকার সংস্থা। এর মধ্যে 630 জনের নাম মিলেছে, বাকি 189 জনের পরিচয় জানার চেষ্টা চলছে। বিভিন্ন গণমাধ্যম, হাসপাতাল, প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে নেয়া তথ্যের ভিত্তিতে হতাহতের এই সংখ্যা মিলেছে বলে জানায় সংগঠনটি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। জুলাইয়ের শুরুর দিকে ঢাকায় কোটা সংস্কার আন্দোলন হলেও 16 তারিখ তা ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষার্থীদের ব্যাপক প্রতিরোধ শুরু হলে আন্দোলনের ওই দিনই রংপুরে আবু সাইদ সহ নিহত হন 6 জন। দিন গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে সহিংসতা, পাল্লা দিয়ে বাড়ে নিহতের সংখ্যাও। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে 17 থেকে 19 জুলাই পর্যন্ত। জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে, এই আন্দোলনে সারা দেশে 819 জন মারা গেছেন।
এর মধ্যে 18 থেকে 30 বছর বয়সী তরুণ ও যুবক সবচেয়ে বেশি 240 জন। শিশু নিহত হয়েছে 83 জন, আর সারা দেশে আহত প্রায় 25,000 মানুষ। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলোর সূত্র থেকে আমরা 819 জনের মৃত্যুর তথ্য পেয়েছি। এর মধ্যে 630 জনের নাম জানা গেলেও বাকি 189 জনের নাম জানা সম্ভব হয়নি। হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতের সংখ্যা কমপক্ষে 1000 হবে। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি জাতিসংঘের সাথে সমন্বয় করে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছে সংস্থাটি। মাত্র 5-7 দিনের মধ্যে 1000 বা ততোধিক মানুষকে হত্যা করায় এটি কল্পনার বাইরে। কিন্তু গণহত্যার যে আলামতগুলো আমরা লক্ষ্য করেছি তার জন্য একটা বিচার হওয়া দরকার। স্বৈরাচারের বিচার করলে হবে না, তাদের যে দোসর গত 15-16 বছর রাজনৈতিকভাবে তাদেরকে যারা সমর্থন করেছেন, যারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছেন, হত্যাকাণ্ড ঘটানোতে সাথে ছিলেন, বিচার হওয়া দরকার। সহিংসতায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহার হয়েছে জানিয়ে এর উৎস খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এই আশ্বাস দেন। এদিকে বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আন্দোলনে আহতদের দেখতে যান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। এই সরকার সব করবে তাদের জন্য, আপনাকে সবাই সহযোগিতা দরকার। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় আহতদের চিকিৎসার জন্য টাকা সংগ্রহের বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। প্রয়োজনে বিদেশে পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে। সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয়ে বেশ কিছু মানুষ আসলে কিছু টাকা কালেক্ট করছে। আমরা সরাসরি বলছি এটির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং আমরা স্পষ্ট করে বলেছি আমরা কোনো টাকা স্পর্শ করতে চাই না। সেই জায়গায় আমরা আপনাদেরকে বলবো যে এভাবে টাকা দেওয়ার প্রয়োজন নেই, যে রোগীর সাথে আপনাকে কানেক্ট করিয়ে দেয় এবং রোগীকে সহযোগিতা আপনি সরাসরি করবেন এই বিষয়টিতে সহযোগিতা করে, তাহলে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারেন। গুরুতর আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো সহ শহীদদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে বলে জানান সমন্বয়ক সার্জিস আলম। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। নগদ টাকা সরবরাহ করে কোনো ব্যাংকের সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান 1000 টাকার নোটও বাতিল করা হবে না। তার আশা 6 থেকে 8 মাসের মধ্যে মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। এ সময় ব্যবসায়ী নেতারা দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি জানান। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকে যান ব্যবসায়ী নেতারা। গভর্নরের সাথে বৈঠক শেষে তারা জানান বর্তমান অর্থনৈতিক সংকটে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তারা বলেন যারা ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে তারা ব্যবসায়ী নন। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, ব্যবসা না করে সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ইডিএফ এর যে ফান্ডটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং যে বর্তমানে এটার কারণে যে আমরা আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা উনি জানেন, তারপরে ওনাকে এগুলি অবহিত করেছি। আমরা ব্যাংকিং খাতে সংস্কার এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। যেহেতু এখানে অনেক লুটপাট হয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর টাকা চলে গেছে, নিয়ে গেছে,
দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নেবে বলছে, 6 to 9 মান্থের মধ্যে। পরে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া সহ ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে। দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নয়, বরং ব্যাংক কমিশন গঠনের পরেই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন যদি তারা তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই, সেটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয়। ডলার সরবরাহে বাংলাদেশ ব্যাংকের নির্ভরতা কমিয়ে বাজার ভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান গভর্নর। সব ক্ষেত্রে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও বলেন তিনি। এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সোনালী ও পল্লী সঞ্চয় সহ ব্যাংকগুলো চলমান অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থী মোসাররত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার প্রশ্রয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আরনভীরকে মামলা থেকে রেহাই দেয় পুলিশ। তার অভিযোগ, তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে ম্যানেজ করে এসব কাজ করেছিলেন আনভীর। হত্যা মামলা তুলে নিতে তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভনও দেওয়া হয়েছিল বলে জানান তানিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের কাছে আবারও মুনিয়া হত্যা মামলার তদন্ত ও বিচার দাবি করেছেন তার বোন। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত থ্রেট, হুমকি, কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা মানুষ মনুষ্যত্ব নাড়া দেয় না? বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা। জুডিশিয়াল রিফর্মস কমিশন করে বিচার ব্যবস্থার সংস্কার সহ 10টি সুপারিশ করেছেন নারী নেত্রীরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নারী নেত্রীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিতে একটি ফাউন্ডেশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে নারীর অধিকার রক্ষায় একটি উইমেন রাইটস কমিশন গঠন, নারী বৈষম্য রোধ, মুনিয়া হত্যাকাণ্ড সহ সকল গুম খুনের বিচার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা নিজেরা এখন একটু বসে একটা এমন ম্যান্ডেট দেন যেখানে আমাদের কাজ করতে সুবিধা হবে। কারণ কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধ সমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনটা হলো এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাজই করা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর নানা দাবিতে সরব হয়ে উঠেছে বঞ্চিতরা। দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন সড়কে আওয়াজ তুলছেন তারা। এর ফলে বেশিরভাগ রাস্তায় তৈরি হচ্ছে তীব্র যানজট। এতে গন্তব্যে ফেরা মানুষদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। স্থানীয় সরকার বিভাগের সচিব ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি আবু হেনা মোর্শেদকে দুর্নীতির অভিযোগে বিচারের দাবিতে প্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আমরা যে টাকা আমাদের কলেজকে পে করতেছি সেই টাকাতে কলেজে কোনো উন্নয়ন সাধন হচ্ছে না, বরং সেই সকল টাকা সে নিজে আত্মসাৎ করছে। এক দফা এক দাবি, আমরা আবু হেনাকে আমাদের কোনো সচিব হিসাবে দেখতে চাই না। সায়দাবাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট।
এছাড়া খিলগাঁও 0 পয়েন্ট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সুবিধা বঞ্চিতরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। কোথাও কোথাও ফ্লাইওভারের উপরে যানজট দেখা যায়। সারাদিনে জ্যাম, সব রুটেই জ্যাম। 2 ঘন্টা রাস্তা অফ ছিল, আমার 2 ঘন্টার রাস্তা প্রায় 6 ঘন্টা লাগছে আসছে। আমি যে জায়গায় যাওয়ার কথা আমি ওদেরকে টাইম দিয়েছিলাম আধা ঘন্টা, অলরেডি রাস্তায় হয়ে গেছে 1 ঘন্টা। ট্রাফিক তো নাই, একজন হয়তো বয়স্ক ট্রাফিক ওই সামনে আছে, একজন কাকরাইলের মোড়ে আছে, এই দিয়ে তো চলেন। আগে দেখা যায় যেখানে 10 জন ছিল এখানে 3 জন 4 জন এরকম আর কি। আন্দোলন কেন্দ্রিক সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চাপ পড়তে থাকে অন্যান্য সড়কগুলোতে। এতে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। রাস্তায় বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে। কিছুক্ষণ আগে আমরা 0 পয়েন্টে আন্দোলন চলছে, আমাদের খিলগাঁও রেলগেটে আন্দোলন চলছে, এখানে পীরজঙ্গি মাজারে আন্দোলন চলছে। বিভিন্ন রোডের গাড়ি আমাদের রাস্তায় বিভিন্ন দিক থেকে আমাদের ডাইভারশন আসছে, অর্থাৎ গাড়িগুলো যে রোডে যাওয়ার কথা না সেই রোডের গাড়িগুলো এখানে চলে আসছে, এখানে ফাঁকা হচ্ছে, যেহেতু রাস্তা বন্ধ আছে বিভিন্ন জায়গায়। তো সেই হিসেবে মোটামুটি আজকে এখন কিন্তু আমাদের কন্ট্রোলে আছে। যানজটের ফলে স্বল্প দূরত্বের গাড়িগুলোকে গন্তব্যে যেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী রোববার থেকে মেট্রো রেল চালু হতে পারে বলে আশা করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। কর্মবিরতি শেষ করে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মেট্রো রেলের 2টি স্টেশনে ভাঙচুর করা হলে গত 18 জুলাই থেকে এর কার্যক্রম স্থগিত রাখা হয়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। রাজধানী জুড়ে দেখা দিচ্ছে অসহনীয় যানজট। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চীনের ঋণ ফেরত দেবার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন সকালে সচিবালয়ে দেখা করতে গেলে দেশটির সরকারের প্রতি এই অনুরোধ জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় চীনের ঋণ পরিশোধের সময় বাড়ানো নিয়ে আলোচনা হয়। পরে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার হাই কমিশনার লিলি নিকলস। দুদেশের সঙ্গে আলোচনায় নতুন সরকারকে সমর্থন দেয়া এবং ঋণের বোঝা মোকাবেলায় সাহায্য চায় বাংলাদেশ। পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আগের সরকারের করা চুক্তি ও সমঝোতাগুলো ঠিকঠাক থাকবে কিনা সেগুলো ভবিষ্যতে মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচিত হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে পল্টনে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম। এ সময় সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের সম্পত্তি জব্দ এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা সহ শান্তফা দাবি জানান তিনি। আগামী 1 থেকে 10 সেপ্টেম্বর সকল থানায় গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এবারে পার্টেক্স খেলার খবর। প্রায় 3 বছর পর সাদা পোশাকে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ইতিহাস পাল্টে দিতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর পাকিস্তান অধিনায়ক শান মাসুদের আশা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আগামীকাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 11:30টায় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আরো জানাচ্ছেন পরাগারমান। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই পুরনো পরিসংখ্যান চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। 13 ম্যাচে একবারও পাকিস্তানকে হারাতে পারেনি টাইগাররা। একটি টেস্ট ড্র করলেও বাকি 12টিতেই পরাজয় মেনেছে লাল সবুজের দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য পুরনো পরিসংখ্যান মনে রাখতে চান না। দলের প্রতি অগাধ বিশ্বাস রেখে ইতিহাস পাল্টাতে মুখিয়ে আছেন তিনি।
রেকর্ড বদলাতেই পারে, কাজটা সহজ নয়, তবে আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারবো। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত। বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া 12 টেস্টের 6টি জিতেছে পাকিস্তান ইনিংস ব্যবধানে। এদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্য পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের। টাইগারদের কাবু করতে তাই 4 পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই, তাই জিততে হবে। জিততে হলে প্রতিপক্ষের 20 উইকেট নিতে হবে। আমরা এমন ক্রিকেট খেলতে চাই যাতে নিজেরা এবং সমর্থকরা উপভোগ করতে পারেন। রাওয়ালপিন্ডি টেস্টে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সব কন্ডিশনে মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে বলে জানান টাইগার অধিনায়ক শান্ত। পরাগ আরমান, এটিএন বাংলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা হবে কাল। অনলাইনে সভায় যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা রয়েছে পলাতক সভাপতি নাজমুল হাসান পাপনের। তবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নয়, হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই সভায় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত নতুন 2 জন পরিচালক নিয়োগ নিয়েও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন জালাল ইউনুস। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির পরিচালক হয়েছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নতুন 2 পরিচালক হতে পারেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম। তাদের মধ্য থেকে কোনো একজন বিসিবির সভাপতি হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসির বাদবাকি পরীক্ষা। ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। মোহাম্মদপুরে আবু সাইদ হত্যা মামলায় দীপুমণি এবং আরিফ খান জয়ের রিমান্ডে। শেখ হাসিনা, ইনু ও মেনন সহ 27 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। সব জেলা প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত। দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকদের। ধর্মীয় পরিচয়ের কারণে দেশে কেউ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ। এবং দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তি দাবি ব্যবসায়ী নেতাদের। সমস্যা সমাধানে 2-1 সপ্তাহের মধ্যে কমিশন গঠনের আশ্বাস গভর্নরের। দর্শক, একটি আহ্বান। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etnbanglanews। ধন্যবাদ।